সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আশা করি তোমরা সকলেই জানো যে আগামীকাল আমার জন্মদিন। আগে জানিবই কি মহারাজ, আর তাই আজকেই আপনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ওং জন্মদিনং শুভং স্থিতি হয়ং কাজকর্মং সুস্থ হয়ং দূর হয়ং চিন্তাং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, ওই অং বং চং ছেড়ে সোজা বাংলায় বলুন না রাজপণ্ডিত, তাহলে বুঝতে কিছুটা সুবিধে হয় আর কি। তুমি অতি মূর্খং, তাই কি করেন বুঝিবেন দেবং ভাষং। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তোমরা সকলেই জানো যে প্রতি বছর আমার জন্মদিনে আমি তোমাদের কিছু উপহার দিয়ে থাকি। সে তো জানি মহারাজ। তো কাল যেহেতু রাজসভা বন্ধ, তাই আজই আমি তোমাদের সকলকে সেই উপহার দেব। মহারাজের জয় জয় হোক। তা সকলের আগে সভা কবি এসো। তুমি কবি, তাই এই নাও সোনার নিব লাগানো একটা রূপোর কলম। এবার বিজ্ঞানী এগিয়ে এসো, এগিয়ে এসো। এই নাও একটা অনুবীক্ষণ যন্ত্র। এবার সেনাপতি তুমি এগিয়ে এসো। এই নাও সোনার হাতল সমেত রূপোর ছোট্ট একটা তলোয়ার। তুমি তো সারাক্ষণ ঢাল তলোয়ার নিয়ে থাকো, তাই এটা একটা প্রতীকী উপহার। এমন উপহার পেয়ে আমি ধন্য মহারাজ। এবার রাজ যদি সে এগিয়ে এসো। তুমি জ্যোতিষী, তাই এই পঞ্জিকাটা সর্বদা কাছে রাখবে। শুধু একটা পঞ্জিকা? কেন, ক্ষতি কি? মহারাজ তো প্রত্যেককেই তার কাজের জিনিস উপহার দিচ্ছেন, আর গণনা করতে গেলে পঞ্জিকা লাগবেই, তাই না রাজজ্যোতিষী? তুমি থামো তো। আমি কিছু পাবো না মহারাজ। অবশ্যই পাবে। এই নাও তোমার জল পাত্র। আমার জলপাত্র? কেন, অসুবিধে কোথায়? সারাক্ষণ অংবংচং করবেন আর তামার জলপাত্রে জল ঢালবেন। মূর্খ। মন্ত্রী নতুন এসেছে, তাই ওকে এখন কিছু দিচ্ছি না। আগে ওর কাজকর্ম দেখি, তারপর না হয় সামনের বছর দেব। কি মন্ত্রী, অসুবিধে নেই তো? অসুবিধে আর কোথায়, এদিক দিয়ে না হয় ওদিক দিয়ে আমি ঠিক পুষিয়ে নেব। না মহারাজ, কোনো অসুবিধে নেই। আসলে আমি মনে করি আপনার অন্তরের ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। বাহ বাহ বাহ, বড় ভালো কথা শোনালে। অন্তরের ভালোবাসা। আসলে ওনার নাম তো ভগবান, তাই অন্তরের ভালোবাসা ওর মতো আর কে বুঝবে, তাই না নতুন মন্ত্রী মশাই? তুমি বড্ড পেরেছ গোপাল, সুযোগ পেলে তোমায় দেখে নেব। গোপাল, এবার তুমি এগিয়ে এসো। এই নাও। এটা কি মহারাজ? কেন বুঝতে পারছো না? এটা একটা টুপি, যেটা তুমি যখন তখন সকলকে পরিয়ে থাকো। মহারাজ, শেষে আপনি কি না বেছে বেছে আমাকেই টুপি দিলেন? আরে এতে খারাপের কি আছে? একবার ভেবে দেখো, তোমার মাথার ভেতর কত বুদ্ধি, অথচ মাথায় চুল নেই। চড়া রোদে তোমার মাথার ভেতরের বুদ্ধি যাতে শুকিয়ে না যায়, তাই তো এই টুপি। এখন থেকে সর্বদা এটা পরে থাকবে, বুঝলে? সর্বদং টুপি পরিতং রক্ষা করং আপনং বুদ্ধি।
আচ্ছা ঠিক আছে, আজ তো টুপি দিলেন, তবে আমার নামও গোপাল ভাঁড়। এই টুপি কিভাবে ঘুরিয়ে পড়াতে হয় সেটা আমারও ভালোভাবে জানা আছে। বুঝলে রানী, উপহার হাতে পেয়ে না গোপালের মুখের সে যা অবস্থা হলো, দেখলে না তো তুমিও তাহলে হেসে ফেলতে। অনেকদিন বাদে বুঝলে জুৎসই ভাবে গোপালের পেছনে লাগতে পেরে আজ আমি বড় আনন্দ পেয়েছি। গোপালকে জব্দ করে আনন্দ পেয়েছেন, ভালো কথা, কিন্তু ওকে চেনেন তো মহারাজ, দেখবেন একদিন না একদিন ও ঠিক আপনাকে পাল্টা দেবে, তখন সেটা সামলাতে পারবেন তো? আসলে রানী, গোপালের বুদ্ধির কাছে হেরেও মজা, তাই তো মাঝে মধ্যে ওকে রাগিয়ে দিয়ে ওর ভেতরের বুদ্ধিটাকে আমি উস্কে দিতে চাই। সে আপনি যাই বলুন না মহারাজ, জন্মদিনের উপহার নিয়ে গোপালের সঙ্গে এমন রসিকতা করা আপনার যে একেবারেই উচিত হয়নি, এই আমি বলে দিলাম। এই দেখো কাণ্ড, বুড়ো বয়সে ভীমরতি দেখো, দিনে দুপুরে মাথায় কিনা টুপি পরে এলো। কি করব গিন্নি, মহারাজ তার জন্মদিনে এই টুপিটা উপহার দিয়ে বললেন মাথায় পড়ে থাক। আমার মাথায় যে অনুপাতে বুদ্ধি সেই অনুপাতে চুল নেই। হায় আমার কপাল, মহারাজ বললেন আর তুমি অমনি টুপি মাথায় দিয়ে নাচতে নাচতে চলে এলে। বুঝতে কি আর পারিনি গিন্নি, সবই বুঝতে পেরেছি গো, শুধু একটা সুযোগ আসতে দাও, এমন ঠকান ঠকাবো না মহারাজকে। না না, নতুন মন্ত্রীমশাই, গোপাল বড্ড বেড়েছে, সারাক্ষণই মুখে চ্যাটাং চ্যাটাং কথা। আর তার উপযুক্ত উত্তরও তো আজ পেয়েছো। সর্বসমক্ষে মহারাজ আর গোপালকে যা নাস্তানাবুদ করে ছেড়েছেন না। না না না, শুধু নাস্তা নাবুদ দেখে আমাদের সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, তাই এমন কিছু একটা করতে হবে যাতে করে গোপাল একেবারে ল্যাজে গোবরে হয়ে এই কৃষ্ণনগর ছেড়ে পালাতে বাধ্য হয়। ঠিক আছে, তাই হবে। গোপালের এমন অবস্থা করব যাতে গোপালের এই চ্যাটাং চ্যাটাং কথা চিরকালের জন্য স্তব্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আমাকে আজকের দিনটা ভাবতে দাও, কাল রাজসভায় গিয়ে মহারাজের সামনেই সব বলবো। এখন তোমরা এসো। হ্যাঁ, বাহ 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 গোপাল, টুপিতে কিন্তু তোমায় মানিয়েছে বেশ। সে তো মানাবেই মহারাজ, তবে টুপি মাথায় দিয়ে বেশ একটা বুদ্ধিরও জোর পাচ্ছি মহারাজ। বটে, মনে হচ্ছে আপনার কথাই ঠিক, রোদের তাতে আমার বুদ্ধি আর শুকিয়ে যাচ্ছে না। হেসে নিন হেসে নিন, যেমন ইচ্ছে হেসে নিন, তবে আপনার মাথায় অদৃশ্য এক টুপি পরিয়ে দেবার সময় আমারও আসবে। মহারাজ, এই রঙ্গরসিকতা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। সেদিন আপনি আমার কাজকর্ম দেখবেন বলেছিলেন না, তাই আমি একটা অভিনব কাজের কথা ভেবেছি। অভিনব কাজ? বেশ বেশ, বলো শুনি। মহারাজ, আমি ভেবে দেখলাম যে আমাদের রাজ্যে গৃহপালিত পশু মানে গবাদি পশু কত আছে তার সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক কথাই বলেছো তুমি, সত্যি তো আমার রাজ্যে কত গবাদি পশু আছে তার তো কোনো পরিসংখ্যানই নেই। আপনার অনুমতি পেলে সেই কাজটাই শুরু করতে চাই আমি। আচ্ছা মন্ত্রী, একটা কথা, এই পরিসংখ্যান আমাদের কোন কাজে লাগবে বলো তো? হে কি বলছেন মহারাজ, একটা রাজ্য কতটা সমৃদ্ধশালী সেটা তার গবাদি পশুর সংখ্যা দিয়েই তো বোঝা যায়। স্মরণ করে দেখুন, পুরাকালে কিন্তু এই গবাদি পশুর সংখ্যা বিচার করেই একটা দেশের আর্থিক আর সামাজিক অবস্থার কথা বোঝা যেত। হ্যাঁ, তাহলে মন্ত্রী, গবাদি পশুর সংখ্যা জানার জন্য কি করতে চাও তুমি? আদমশুমারি মহারাজ। হ্যাঁ, গবাদি পশুর
আদমশুমারি? হ্যাঁ মহারাজ, ঘরে ঘরে গিয়ে লোকগণনা করে মানুষের যেমন আদমশুমারি হয়, তেমনি ঘরে ঘরে গিয়ে আমাদের গবাদি পশুর আদমশুমারি করতে হবে। হ্যাঁ, আর একবার এটা করে ফেলতে পারলেই জানা যাবে এই কৃষ্ণনগরে গবাদি পশুর সংখ্যা কত। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো হবে। তা কে করবে এই কাজ? অনুমতি পেলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষীকে নিয়ে আমি নিজেই শুরু করে দিতে পারি। তাহলে তাই দাও। কিন্তু মহারাজ, এই কাজের জন্য কিছু তো খরচ হবে। খরচের জন্য ভয় পাই না। তা বলো বলো তো, কত খরচ হতে পারে? আগে মহারাজ, ওই বাইরের লোককে দিয়ে করাতে গেলে অনেক বেশি খরচ হতো, কিন্তু যেহেতু আমরাই করব তাই খরচ অনেক কম হবে। তাও বলো, মানে কত পড়বে? আগে 1000 স্বর্ণ মুদ্রা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাবে। খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। এই নাও তোমাদের পাওনা। কত আছে এতে? ওই তো 1000-এর অর্ধেক 500 আমি রেখেছি, আর বাকি 500 দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, আপনার বুদ্ধির দৌলতে আমাদের তো কিছু প্রাপ্তিযোগ ঘটলো, কিন্তু গোপালের ব্যবস্থার কথা কিছু কি ভেবেছেন? ভেবেছি বই কি, জব্বর এক উপায় ভেবেছি। বাবা, সে তো খুব ভালো কথা। হতচ্ছাড়াটা যদি আর কৃষ্ণনগরে না থাকে, তাহলেই আমাদের প্রত্যেকের হাড় জুড়োয়। কি ব্যাপার, ভগবান, রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী এখনো সভায় এসে পৌঁছয়নি কেন? মনে হয় উহারা করিয়াছে শুরু, একটি একটি করে গুনিতেছে গরু। কি গো মন্ত্রী, গরু গুনে এলে বুঝি? সে তো গুনবেনি। আসলে নিজের সমগোত্রীয়দের গুনার মধ্যে কত আনন্দ বলুন। বলো বলো, যা ইচ্ছে বলো। জানো না তো বাছাধন, এরপর তোমায় কি পেঁচে ফেলবো। মহারাজ, ওই গবাদি পশু গুনতে গুনতে আরো একটা কাজের কথা মাথায় এলো। বাবা, আবার কাজের কথা? আগে মহারাজ, ভেবে দেখলাম গবাদি পশুর সাথে সাথে আমাদের কাকের আদমশুমারি করলে কেমন হয়? হ্যাঁ, কাকের আদমশুমারি? হ্যাঁ মহারাজ, গুনে দেখতে হবে যে এ রাজ্যে কাকের সংখ্যা কত। আচ্ছা, এই কাকের আদমশুমারি করে কি আবার লাভ হবে বলো তো? আগে কোন রাজ্যের কাকের সংখ্যা দিয়েই সেই রাজ্যের মানুষের মন ও ধনের অবস্থার কথা বোঝা যায়। কিরকম? ধরুন একটা রাজ্যে কাকের সংখ্যা অনেক, তাহলে এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় যে সে রাজ্যের কাকেরা পেট ভরে খেতে পায়, মানে রাজ্যের মানুষ তাদের খেতে দেয়। ঠিক, একেবারে ঠিক। আর মানুষ খেতে দেয় কখন? যখন তাদের হেঁসেলে খাবারের কোনো অভাব থাকে না। একেবারে ঠিক। তাই কৃষ্ণনগরের কাকের সংখ্যা গণনা করে বোঝা যেতে পারে যে এ রাজ্যের সাধারণ মানুষের হেঁসেলের হাল হকিকত কি। বাহ, বড় ভালো চিন্তা ভাবনা। তাহলে আর দেরি না করে কাল থেকেই কাজ শুরু করে দাও। করে তো দেওয়াই যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করবে কে? তাই তো, কে করবে? আমরাই করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে গবাদি পশু নিয়ে আমরা ব্যস্ত। তাহলে আমার মনে হয় এই কাজটা গোপালকে দিয়ে ভালোই হবে। আসলে সে অবধি দেখছি যে গোপালের কোনো কাজই নেই, তাই গোপালেরও একটা কাজ হবে, আর আমাদের কাক গণনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তাহলে কাল থেকে তুমি কাক গণনার কাজে লেগে পড়ো। কি গোপাল, রাজি তো? এর মধ্যে আমার একটা শর্ত আছে। গোপাল যদি ঠিকঠাক কাক গুনে ফেলতে পারে তাহলে ওকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যদি না গুনতে পারে তাহলে কাকেশ্বর কুচকুচে উপাধি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। বুঝতে পেরেছি, কৌশল করে আমাকে জব্দ করার চেষ্টা। ঠিক আছে, আমিও দেখব কে কাকে জব্দ করে। আমি রাজি মহারাজ।
তবে আমারও দুটো শর্ত আছে। যেমন? এই কাজের জন্যে আমাকে 2000 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিতে হবে। কেন কেন? আমরা যেখানে 1000-এ করছি তুমি সেখানে 2000 চাইছো কেন? আপনাদের কাজ ঘরে ঘরে গিয়ে গরু গোনা, আর আমার কাজ মাঠে ঘাটে দৌড়ে গাছে চড়ে কাক গোনা। কাজটা যেহেতু খুবই পরিশ্রমের, তাই পারিশ্রমিকও দ্বিগুণ। ঠিক আছে ঠিক আছে, 2000ই পাবে। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে 1 মাস সবেতন ছুটি দিতে হবে। এই 1 মাস আমি কি করছি কি না করছি তার জবাবদিহি কিন্তু আমি কাউকে দেব না। তবে ঠিক 1 মাস বাদে আমি রাজসভায় এসে বলে দেব এই রাজ্যে ঠিক কটা কাক আছে। আর যদি না বলতে পারো? ওই তো আপনার দেওয়া শর্ত অনুযায়ী কাকেশ্বর কুচকুচি উপাধি নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তবে মহারাজ, পারিশ্রমিকটা কিন্তু আজকেই চাই। ঠিক আছে, খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। গিন্নি, দেখে যাও কি এনেছি। ও মা গো, এই কোথায় যাব গো? বুড়ো আজ হাতে মস্ত বড় মাছ ঝুলিয়ে সাত তাড়াতাড়ি রাজবাড়ি থেকে চলে এলো যে। যাও তাড়াতাড়ি মাছটাকে কেটে বেচে রেঁধে ফেলো। এই তোমার কি হয়েছে বলো তো? মহারাজ আমাকে সবেতন 1 মাস ছুটি দিলেন, আর সেই সঙ্গে 2000 স্বর্ণ মুদ্রা। ওরে বাবা, এ কি শোনাচ্ছ গো? মহারাজ এসব করতে গেলেন কেন? মহারাজ বললেন, গোপাল, সারা জীবন অনেক মাথার পরিশ্রম করেছো, তাই এবার মাথা থেকে টুপি খুলে কটা দিন ভালো করে খাও দাও আর আরাম করো। ও তাই? শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে গো। এই দাও 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 দাও, মাছটা দাও, এক্ষুনি কেটে রেঁধে ফেলি। দাও 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 দাও। আচ্ছা মন্ত্রী মশাই, বেশ কটা দিন তো কেটে গেল, আমরা তো গরু গুনে যাচ্ছি। আচ্ছা, গোপাল কি কাক গুনছে? বটার ঘটাকে ওর উপর চৌকিদারি করতে লাগিয়েছি। আমি শুধু সেই দিনটারই প্রতীক্ষায় আছি, গোপাল যেদিন মাথা নিচু করে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে। ওর সব চ্যাটাং চ্যাটাং কথার জবাব সেই দিন দেবো, এই আমি বলে রাখলাম। এতদিন রাজসভায় বুদ্ধি বেচে ভাতের জোগাড় করে এসেছি, আজ ডিম বেচে পেটের ব্যবস্থা করব। তাহলে আজ থেকে তুমি ডিমওয়ালা বলতে পারিস। মহারাজ তোমার থেকে সব ডিম কিনে নেবেন বুঝি? দেখি। আমি চলি রে। মহারাজ, আজই তো গোপালের 1 মাস পূর্ণ হচ্ছে, তা গোপাল আজ আসবে তো? আসবে কি বলছেন মন্ত্রী মশাই? গোপাল এসে গেছে। তা গোপাল, এবার সকলের সামনে বলো তো, আমাদের কৃষ্ণনগরে ঠিক কটা কাক আছে? সেখানেই তো কিঞ্চিত সমস্যা হয়েছে মহারাজ। হ্যাঁ, কিসের সমস্যা? কাক তো গুনে ফেলেছি, কিন্তু সমস্যা হচ্ছে ডিম নেই। আমি গাছে গাছে উঠে সব কাকের বাসা থেকে এই ডিমগুলো নিয়ে এসেছি। এতে আর সমস্যা কি? কাকের সংখ্যার সঙ্গে ডিমের সংখ্যা যোগ করে ফেলো, ব্যাস, তাহলেই পেয়ে যাবে প্রকৃত সংখ্যা। আপনার মুন্ডু আর আমার মাথা। মানে কি রে বাবা, এত জানেন আর এটা জানেন না যে কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যায়? হ্যাঁ নয় হ্যাঁ, এই নিন ডিমের ছুরি, আর এর থেকে বেছে বলে দিন কোনগুলো কাকের আর কোনগুলো কোকিলের। ব্যাস, তাহলে আমিও বলে দিতে পারি এই রাজ্যের আসল কাকের সংখ্যা। গোপাল একটা মোক্ষম চাল চেলেছে দেখছি। কি হে মন্ত্রী, এবার ডিম দেখে বলে দাও কোনটা কাকের আর কোনটা কোকিলের। ইয়ে মানে এটা কি করে সম্ভব?
ডিম দেখে কি বলা যায় নাকি? এসব বললে তো হবে না। আপনি মন্ত্রী, মাথা ভর্তি কত বুদ্ধি আপনার। ঠিক আছে, আপনি না পারলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী বলে দিক। অসম্ভব। না না, আমি পারবো না। তাহলে চুক্তি শেষ। ডিমের ঝুড়ি নিয়ে আমি বাড়ি চললাম। কাল থেকে আবার নিয়মিত রাজসভা আলো করতে আসবো, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবে বই কি, আসবে বই কি। ভাই ডিমওয়ালা, তোমার কাছ থেকে 150 ডিম নিয়েছিলাম, 25টা রেখে বাকিগুলো ফেরত দিচ্ছি। মা, মহারাজ, আসুন আসুন আসুন। গোপাল, ডিমগুলো তাহলে কাক কিংবা কোকিলের নয়? অবশ্যই নয় মহারাজ। আচ্ছা, এই ভারী চেহারা নিয়ে আমি কি করে গাছে উঠলাম, এই কথাটা একবারের জন্যও আপনার মাথায় এলো না? তার মানে তুমি আমায় ঠকিয়েছো? না 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 না, ঠকিয়েছি বলছেন কেন মহারাজ? তার চাইতে বলুন, বুদ্ধির মার প্যাচে আপনিও নতুন মন্ত্রী আমার কাছে হেরে গেছেন। কি বলেছিলাম, গোপালকে জব্দ করা অত সহজ নয়। দিল তো গোপাল বাংলা টুপির বদলে সাহেবদের হ্যাট পরিয়ে। ঠিক আছে, এবার না হয় তুমি পার পেয়ে গেলে, কিন্তু পরের বার? পরের বার না হয় পরেই দেখা যাবে। তা গরিবের বাড়িতে একবার এসেই যখন পড়েছেন, তখন কাক কোকিলের ডিম থুড়ি, হাঁসের ডিমের ঝাল দিয়ে 4টি ভাত খেয়ে যান। আপনার বৌমা কিন্তু ফাটিয়ে ডিমের ঝাল রাঁধে। হ্যাঁ, হাঁসের ডিমের ঝাল? মহারাজ, আপনি এত গভীরভাবে কি চিন্তা করছেন? কি আবার ভাববো, দেখতে পাচ্ছ না এখনো মন্ত্রী, সেনাপতি, গোপাল, রাজবৈদ্য আসেনি, তো চিন্তা তো হবেই। অত ভাবনা চিন্তা না করে রাজসভা শুরু করে দিন মহারাজ। না না না, সবাই আসুক, তারপরেই শুরু করব। সবাই না আসলে কোনো কাজের কথা বলাই যায় না, তাই অপেক্ষা করি। ওই এসেছে, পেট পোটা এসেছে। নিন মহারাজ, বরণ করে নিন। কি গোপাল, আজকে তোমার তো দেরি কেন? আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি মাছের টকটা যা বানিয়েছে কি বলো আমি। তাই আজকে একটু বেশি ভাত খেয়ে ফেললাম, আর খেতে খেতে দেরি হয়ে গেল মহারাজ। খাওয়ার জন্য দেরি হয়ে যায় যখন, তাহলে এত খাও কেন? আগে না খেলে এই নাদুস নুদুস চেহারাটা ধরে রাখবো কিভাবে বলুন? মন্ত্রী মশাইয়ের মতো পাটকাটি হলে তো হবে না। মন্ত্রী নেই বলে তুমি মন্ত্রীর ব্যাপারে যা ইচ্ছে তাই কিন্তু বলতে পারো না। ওই ওই এতক্ষণে সেনাপতির আসার কথা মনে হলো। মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? মহারাজ, মন্ত্রীমশাই খাট থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন, আর মাথাতেও চোট পেয়েছেন। সে এমন চোট যে বাক শক্তি হারিয়ে ফেলেছেন, কোনো কথাই বলতে পারছেন না। হ্যাঁ, খাট থেকে পড়ে কোমর ভাঙা? কি মুশকিল, এ তো মহা সমস্যা হলো। এবার কি হবে? মন্ত্রী ছাড়া রাজসভাটা চলবে কি করে? আচ্ছা, মন্ত্রী মশাই না হয় কোমর ভেঙেছে, কিন্তু আমাদের বৈদ্য মশাইও তো দেখছি অনুপস্থিত। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ, ওদিকে রাজবৈদ্য মশাইও মন্ত্রী মশাইয়ের সেবা যত্নে দিবারাত্রি পড়ে আছেন মহারাজ। উফ, কি বিপদে পড়লাম রে বাবা। বৈদ্য না হয় হলো, কিন্তু এই মন্ত্রী ছাড়া রাজ্য চালাবো কি করে? মহারাজ, আমি বলি কি, আপনি বরং এই আপদকালীন সংকটের সময় গোপালকে মন্ত্রী করে দিন। এমনিতেও আপনি যাই সমস্যায় পড়েন না কেন, তা তো গোপালই সমাধান করে দেয়। হ্যাঁ, না না, গোপাল আর মন্ত্রী তা কি করে হয়? মানছি
মানছি গোপাল রাজসভার সভাসদ, কিন্তু পূর্ব ইতিহাস একটু নাড়াচাড়া করে দেখলে তো বোঝাই যায় যে গোপাল একজন নাপিত ঘরের ছেলে। নাপিত ঘরের ছেলে তো কি হয়েছে, মানুষের যোগ্যতাই মানুষের পরিচয়। হ্যাঁ, তুমি তো শুধু নামেই এই রাজ্যের সেনাপতি। আজ অব্দি কোনোদিন কোনো যুদ্ধ করেছো বা যুদ্ধে জিতে এসেছো? উফ, একদম জোকের মুখে নুন পড়েছে। বেশি কথা বলো না বিজ্ঞানী, একটা ভাঁড় কখনো মন্ত্রী হতে পারে না। এই তোমরা থামো তো একটু। এখন আমাদের সবার আগে যা করা দরকার সেটা বলো। মহারাজ, আমার মনে হয় আমাদের এখন প্রথম কাজ হওয়া উচিত একবার মন্ত্রী মশাইকে সচক্ষে দেখে আসা যে তিনি কেমন আছেন। এই তো এটা তুমি একদম ঠিক কথা বলেছো। চলো চলো সবাই মিলে গিয়ে একবার মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করে আসি। ওগো, তোমার কি হলো গো? তুমি কথা বলছো না কেন গো? ওগো, আপনারা এসেছেন? দেখুন দেখুন কি হয়েছে, দেখুন আপনাদের মন্ত্রী মশাই কথা বলছে না। কি মন্ত্রী মশাই, কিছু তো বলুন। দেখলেন তো মহারাজ, আপনি দেখুন এবার আমি কি করব? কি এই তো দেখছি মন্ত্রী মশাই বোয়াল মাছের মতন শুধু মাঝে মাঝে মুখ খুলছেন আর বন্ধ করছেন। এই ফাজলামি বন্ধ করো গোপাল, এই সমস্যার সময় তুমি মস্করা করছো। আচ্ছা বোমা, রাজবৈদ্যকে তো দেখছি না, তা উনি কোথায়? রাজবৈদ্য মশাই একটু দুপুরের খাবার খেতে নিজের বাড়িতে গেছেন। অনেক চেষ্টা করেছেন, কি যে হবে কে জানে। বলছিলেন সেরে উঠতে মাসখানেক তো সময় লাগবে। হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি তোমায় আশ্বাস দিচ্ছি যে যতদিন না মন্ত্রী পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন রাজবৈদ্যই রাজসভায় না এসে এইখানে মন্ত্রীর চিকিৎসারত থাকবেন। ধন্যবাদ মহারাজ। ও মন্ত্রী মশাই, আপনার কি হলো মন্ত্রী মশাই? এভাবে আপনারা কাঁদবেন না, তাতে উনি আরো ভেঙে পড়বেন। হ্যাঁ ঠিক বলেছো বৌমা, আমাদের ভালো কথা ভাবতে হবে। এটা অবস্থা দেখছি, তাতে তো যদি সেরেও ওঠে তাতেও তো কয়েক মাস, কিন্তু এই এতগুলো দিন আমি কাকে মন্ত্রী করব? মহারাজ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি না থাকে তাহলে একবার জিজ্ঞেস করো না গোপালকে মন্ত্রী করবেন কিনা। হ্যাঁ, উনি বোঝাতে চাইছেন না, একদম না। এই দেখো তো মন্ত্রী বোধ হয় ইশারায় কিছু একটা বোঝাতে চাইছে। কি চাইছে কি মন্ত্রী? উনি একটা কাগজ আর কলম দোয়াতে আনতে বলছেন, আমি নিয়ে আসছি। এই তো, এই যে, হ্যাঁ লিখুন। কি লিখেছে দেখি। মহারাজ, ওই পেট মোটা গোপালকে ভুল করেও মন্ত্রী হতে দেবেন না, তাহলে রাজ্যের অনিষ্ট হয়ে যাবে। যদি এই কদিনের জন্য কাউকে মন্ত্রী করতেই হয় তাহলে কৃষ্ণনগরের বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি ভগবানকে মন্ত্রী করুন, যে যথেষ্ট বেশি মাথায় বুদ্ধি রাখে। না, গোপালের থেকে আর বেশি বুদ্ধিমান কে হতে পারে? দেখুন, আমার বিন্দুমাত্র লোভ নেই ওই মন্ত্রিত্ব পদের জন্য, তবে মহারাজের কাছে আমার একটাই অনুরোধ, এমন লোককে আপনি মন্ত্রী হিসেবে আনুন যাতে তার দেওয়া মন্ত্রণা যেন যন্ত্রণা না হয়ে যায়।
ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী যখন নিজেই বলেছে ভগবানকে এই আপৎকালীন মন্ত্রী করার জন্য, তখন তাতেই করা হবে। কি বলো সভাসদগণ? ঠিক আছে সেনাপতি, তোমার উপরই তাহলে দায়িত্ব থাকলো। তুমি ভগবানকে আজকে বিকেলে আমার সাথে দেখা করতে বলো, আমি ওকে সব বুঝিয়ে দেব। আচ্ছা মহারাজ। বৌমা, তুমি তাহলে মন্ত্রীর খেয়াল রাখো, আর সঙ্গে তো বৈদ্য রইলই। দেখো মন্ত্রী নিশ্চয়ই তাড়াতাড়ি সেরে উঠবেন। তাহলে আমরা এখন আসি। উল্টো পাল্টা লোকের হাতে রাজ্যের দায়িত্ব দেওয়া তো মহারাজ খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আরে বাবা, আমি না হই একটা ভালো লোককে তো মন্ত্রী করাই যেত। কি হয়েছে বলো তো? তুমি তখন থেকে এদিক ওদিক করছো। চিন্তায় গিন্নি, চিন্তায়। রাজ্যের কত বড় সর্বনাশ যে হতে চলেছে কে জানে। কে না কে ভগবান, হবে কিনা মন্ত্রী। এতে তোমার তো রাগারাগির কি আছে? রাগ হওয়াটাই তো খুব স্বাভাবিক গিন্নি, কারণ বিপদে পড়লে মহারাজ ঠিক সেই আমার ধুতির কাছা ধরেই টানবে। ঠিক আছে, সে যখন যা হবে দেখা যাবে। এখন তুমি চুপচাপ খেতে বসো তো দেখি, আমি খাবার বাড়ছি। বসো। আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই ভগবান হবে কিনা মন্ত্রী। এবার শুধু দু হাতে কামাবো। মন্ত্রী মশাই আপনাকে শত কোটি প্রণাম। ও ভাবা যায় না। মহারাজ, ভগবান আপনার সাথে দেখা করতে এসেছে। ওহ, চলে এসেছে? তাহলে পাঠিয়ে দাও। আপনি আমাকে ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ ভগবান, শোনো, আমাদের রাজসভার মন্ত্রী এখন ভীষণ অসুস্থ, তাই তোমাকে ওর অবর্তমানে ওর পদ সামলাতে হবে। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। কাল তাহলে সকাল সকাল রাজসভায় চলে এসো, সেখানেই আমি তোমার নতুন মন্ত্রী হওয়ার কথা সকল সভাসদদের সামনে ঘোষণা করব। দেখো, আবার যেন দেরি করো না। যথাজ্ঞা মহারাজ। তাহলে আমার প্রিয় সভাসদেরা, কি এবার তোমরা তোমাদের নতুন মন্ত্রীকে পেয়ে খুশি তো? খুশি মহারাজ, খুব খুশি। হ্যাঁ মহারাজ, বেশ খুশি। মহারাজ, আপনি আমাদের রাজ্যের প্রধান, আপনার সকল সিদ্ধান্তেই আমি খুশি। মহারাজ, আমার মনে হয় আপনার একটু ভেবে দেখা দরকার ছিল। আপৎকালীন মন্ত্রী হিসাবে গোপালই কিন্তু সামলে দিতে পারতো, কারণ আমরা দেখেছি গোপাল একাই 100 আর আমি 101। মহারাজ, আমি এই কাগজে একটা খসড়া তৈরি করে রেখেছি যে এই রাজ্যে গ্রামের মানুষের সমস্যা কি কি, কাদের বাড়িতে ইঁদারা দরকার, কোথায় সেচের জন্য পুকুর খুঁড়তে হবে, কোন মাঝির নৌকা সারানোর টাকা নেই, এই সব। সাবাস সাবাস ভগবান, সাবাস! এই তো চাই, এই তো আমার মন্ত্রীর মতন কথা। তাই আমিও এখন সকল সভাসদদের সামনে এই ঘোষণা করছি যে আজ থেকে ভগবানই মন্ত্রীর পদে নিযুক্ত থাকবে, যতদিন না আমাদের মন্ত্রীমশাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। মহারাজ, এই মুহূর্তে আমার মাথায় আমি একটা কবিতা রচনা করেছি। রচনা করেছো যখন, তখন আর দেরি কেন, বলি ফেলো। সবাই বলো সমস্বরে, জয় ভগবানের জয়, পরাণ খুলে ডাকলে পরে ভয় করবে জয়। অসাধারণ অসাধারণ! তাই আজকে আমাদের মাঝে ভগবানকে নতুন মন্ত্রী হিসাবে পাওয়ার আনন্দে সবার জন্য আমি একটু পেট পুজোর বন্দোবস্ত করেছি। সাধু সাধু। আজ তাহলে সভা এখানেই শেষ, তোমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি যাও, কালকে আবার সভা হবে। তাহলে আজকে রাজসভা শুরু করা হোক। প্রথমেই বলে রাখি, মন্ত্রী ভগবান,
তুমি গতকাল আমাকে যে একটা খসড়া করে দিয়েছিলে, সেই অনুযায়ী আমি লোকজনকে কাজে পাঠিয়ে দিয়েছি রাজ্যে কার কি সমস্যা সেটা দেখার জন্য। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। মহারাজের জয় হোক। বলো সেপাই, কি বলতে চাও? মহারাজ, আপনার সাথে দুজন বণিক দেখা করতে চান, তাদেরকে কি পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম মধু, আর এই যে দেখছেন এ হচ্ছে আমার প্রাক্তন বন্ধু, বর্তমান শত্রু যদু। আমি যদুর কাছে এক কলসি স্বর্ণমুদ্রা রেখে তীর্থ ভ্রমণে গিয়েছিলাম। ভ্রমণ শেষে কলসি ফেরত চাইতে আমাকে আমার কলসি ফেরত দেয়, কিন্তু তার মধ্যে স্বর্ণমুদ্রা ছিল না মহারাজ। প্রতারণা, ঘোর প্রতারণা। গোপাল, আগে পুরো ঘটনাটা শুনতে দাও, তারপরে না হয় কথা বলো। মহারাজ, আমি মানছি আমার বন্ধুবর আমাকে তীর্থে যাওয়ার আগে একটা কলসি রাখতে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন তাতে কোনো স্বর্ণমুদ্রা ছিল না মহারাজ। না মহারাজ, স্বর্ণমুদ্রাই ছিল। শুনুন মহারাজ, সেদিনকে আমার বন্ধু আমার কাছে এসে এক কলসি জলপাই রেখে গিয়েছিল আর বলেছিল যে যত্নে জলপাইগুলি রাখতে। আমি যত্নেই রেখেছি। তারপর সে তীর্থ ভ্রমণে চলে গেল। যাওয়ার আগে বলেছিল যে কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে, কিন্তু সে 1 বছর পর ফিরে আসে। ফিরে আসার সাথে সাথে তার জলপাই ভর্তি কলসি তাকে দিয়ে দিই। জিজ্ঞাসা করুন মহারাজ আমি দিয়েছি কিনা। এই মধু তোমাকে এক কলসি জলপাই ফেরত দেয়নি? তাহলে তো তুমি স্বীকার করছো যে ও তোমার জলপাই ভর্তি কলসি ফেরত দিয়েছে। তবে তুমি কেন বলছো যে এক কলসি স্বর্ণ মুদ্রা ছিল? মহারাজ, অনেক দিন ধরে যদু আমার সাথে একত্রে ব্যবসা করার কথা বলছিল। আমি তাই একটা পরীক্ষা করছিলাম যে বন্ধুর প্রতি বিশ্বাস করতে পারবো কিনা, কারণ ব্যবসার মূল কথাই হলো বিশ্বাস। তাই আমি কলসির ভেতরে স্বর্ণ মুদ্রা রেখে ওপরে কিছু জলপাই রেখে দিই, আর ওকেও বলে যাই যে জলপাই রেখে গেলাম। তারপর আমি তীর্থে তীর্থে ঘুরতে থাকি। বছর ঘুরে যায় ঘরে আসতে। এসেই আমি যদুর কাছে আমার কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা চাই। মিথ্যে কথা। ও এসে বলে আমার জলপাইগুলি ফেরত দাও। বলো, তাই বলেছো কিনা বলো। যেহেতু আমি ওকে স্বর্ণ মুদ্রার কথা বলিনি, তাই বলেছি জলপাই ভর্তি কলসি ফেরত দিতে। কি মুশকিল হলো বলো তো? জলপাই, স্বর্ণ মুদ্রা, আমার মাথাটা কেমন ঘুরছে। কে কাকে ফাঁসাচ্ছে, কে সত্যি বলছে, কি মিথ্যে বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। মহারাজ, আমার মনে হয় আপনার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে কালকে এসো। হ্যাঁ, কালের বিচার হবে। না, আমাকে যে করেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। কদিন ধরে বেশ অপমানিত হয়েছি। মানছি আমি নাপিতের ছেলে, কিন্তু সেই নিয়ে এত কথা না। আমাকে এক্ষুনি মধুর বাড়ি যেতে হবে। কি গোপাল দাদা, তুমি আমার বাড়িতে? একটা দরকারে এলাম, আর আমি যে এসেছি এটা 5 কান করো না। না না, কি যে বলো। আচ্ছা, তুমি এবার আমাকে যদুর দেওয়া জলপাই ভর্তি কলসিটা একবার দেখাও তো। এই দেখো গোপাল দাদা। বাহ, সবুজ সতেজ জলপাই ভর্তি কলসি। ঠিক আছে ঠিক আছে মধু, সত্যের জয় হবে। শুধু জলপাই সহ কলসিটা কাল নিয়ে এসে লুকিয়ে রেখো। আমি দেখতে চাইলে তবেই দেখাবে। আচ্ছা গোপাল দাদা। এবার আমাকে একবার যদুর বাড়িতে যেতে হবে, তাহলেই পুরো ব্যাপারটা একেবারে মগজাগত হয়ে যাবে। ওই গো, যদু আছো নাকি? এ কি গোপাল, তুমি আমার বাড়িতে কেন এসেছো? না, একটু একটা ব্যাপারে কথা বলার ছিল। নিশ্চয়ই ওই কলসি নিয়ে কথা বলতে এসেছে। গোপাল যা ধুরন্ধর, একটু আঁচ পেলেই সব বুঝতে পেরে যাবে। না 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 না, আমি কোনো ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই না। যা বলার শুধু মহারাজ আর মন্ত্রী মশাইকে বলবো। ঠিক আছে, যা তোমার ইচ্ছে, তোমারই ভালোর জন্য এসেছিলাম। না না, যে উপকার করতে হবে না, তুমি আসতে পারো। বাহ বাহ বাহ, কেমন তেলে বেগুনে জ্বলে উঠল। গোপালকে দেখেছো, কিন্তু গোপালের ফাঁদ দেখোনি। টেরটা পাবে কাল
তখনই। আজ রায়দান ভগবান, তুমি বলো যে তুমি কি ভাবলে। দেখুন মহারাজ, কাল রাত্রে আমি চুল ছেঁড়া বিচার করলাম। তাতে কথা শুনে আমার মনে হচ্ছে মধু মিথ্যে কথা বলছে। মধুর কলসিতে স্বর্ণমুদ্রা ছিলই না। এই পুরোটাই ধাপ্পাবাজি করে বেশ কিছু স্বর্ণমুদ্রা হাসিল করার চাল মাত্র। সাধু সাধু। না মহারাজ, আমি সত্যি মিথ্যে আমি শুনতে চাই না। তোমার কাছে কি কোনো লিখিত প্রমাণ আছে? তা নেই। বন্ধুর বিশ্বাসের পরীক্ষা নিতে গিয়ে আমার এমন শাস্তি হবে আমি কল্পনাও করতে পারছি না। শোনো, ভগবানের কথা আমার যথার্থ মনে হয়েছে। মহারাজ, আমাকে যদি একটা সুযোগ দেন তাহলে আমি প্রমাণ করে দেব যে মিথ্যা বলছে যদু। হ্যাঁ, সে কি? খাতা কলম ছাড়া তুমি কিভাবে প্রমাণ করবে গোপাল? তাহলে শুধু দেখে যান। ভাই মধু, তুমি সেই জলপাই ভর্তি কলসিটা কি এনেছো? হ্যাঁ গোপাল দাদা, এনেছি। এই কলসিটাই তো যদু ভাই? হ্যাঁ, এই কলসিটাই আমাকে দিয়েছিল, আমি এটাই ফেরত দিয়েছি। যেমন দিয়েছিল তেমন জলপাই আছে, বিশ্বাস না হলে দেখে নিন। হ্যাঁ, সেটা নিশ্চয়ই দেখব। যদু এই সতেজ তাজা জলপাইগুলোই তোমার কাছে রাখতে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, এইগুলোই। দেখুন মহারাজ, এখানেই প্রমাণ হয়ে যায় কে মিথ্যে কথা বলছে। মহারাজ, জলপাই কি 1 বছর ধরে এইরকম সবুজ আর সতেজ থাকে, না কালের নিয়মে তাতে পচন ধরে? পচন ধরে? তাহলে মধু যদি 1 বছর আগে টাটকা জলপাই দিয়ে থাকে, তাহলে 1 বছর পরে সেই জলপাই টাটকা থাকলো কি করে? সাবাস গোপাল, সাবাস। তাহলে দোষী কে? খুব স্বাভাবিক, যদুই দোষী। ওর কাছে মধু নিশ্চিতভাবে স্বর্ণমুদ্রা রেখেছিল, কিন্তু লোভী যদু সেই কলসি খুলে দেখে ওতে স্বর্ণমুদ্রা আছে। তারপর সব স্বর্ণমুদ্রা নিজে সরিয়ে নেয়, আর মধু আসলে ওকে টাটকা এক কলসি জলপাই ফেরত দেয়। কারণ ভেবেছিল কোনো প্রমাণ নেই, কিন্তু কথার আর বুদ্ধির পেঁচে যে যদু এভাবে ফেসে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। তাই ওকে কারাগারে নিক্ষেপ করুন মহারাজ। ফুল হয়ে গেছে মহারাজ, আমি লোভের বশে আমি আর প্রতারণা করবো না। আমি সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি সব ফেরত দিয়ে দেবো। ফেরত তো তোমাকে দিতেই হবে, কিন্তু অপরাধ করার শাস্তিও পেতে হবে। সত্যি গোপাল, তুমি আবার প্রমাণ করে দিলে তোমার বুদ্ধির কাছে সবাই ছাপোষা। মহারাজ, আমি মূর্খ, আমি ভাঁড়, আমি জনগণকে হাসাই, কিন্তু আমার যোগ্যতা নিয়ে বিগত কয়েকদিন ধরে অনেক প্রশ্ন উঠেছিল, তাই সেটা প্রমাণ করার দরকার ছিল, আর আমি সেটা প্রমাণ করেছি। তাই আমি আর যাই, যদি সম্মান দিতে পারেন তবে আবার ফিরে আসবো। আর চলি। আরে যাচ্ছ কোথায়? তোমার মতো রত্ন থাকতে আমার যে কোনো চিন্তাই নেই গোপাল। ও গোপাল, আমি যদি তোমাকে কোনো কটু কথা বলে থাকি তার জন্য আমি সত্যিই দুঃখিত। তাই এই নাও গোপাল তোমার উপহার। তবে এই যে আমার মন্ত্রী ভগবান, এই মন্ত্রী হওয়ার সুবাদে তুমিও এখন গোপালকে দেখে দেখে নিজের বুদ্ধিটাকেও একটু ঝালিয়ে নাও, কি বুঝলে? আগে হ্যাঁ মহারাজ, আমি ভাবলাম মন্ত্রী হয়ে এসে এখান থেকে বেশ কিছু টাকা পয়সা কামাবো, কিন্তু গোপালের জ্বালায় দেখছি তার হবে না। ঠিক আছে ঠিক আছে গোপাল, এই দানটা না হয় তুমি জিতলে, কিন্তু পরেরটা যে আমি জিতবো। তাই সবাই বলো জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, শোন, যার জন্য তোদের ডেকে পাঠিয়েছি, আমার হয়ে কাজ করতে পারবি? আগে ভালো কাজ বললে করতে হয়তো একটু থমকে যাব, কিন্তু গরিব কাজ বললে তুড়ি মেরে করে দিতে পারি। মনে হচ্ছে এদের দিয়েই হবে। ঠিক আছে, তোরা আজকে আয়, খুব তাড়াতাড়ি কাজ দেবো। প্রণাম নতুন মন্ত্রী মশাই। আপনার শ্রীচরণে ভক্তিযুক্ত পেন নাম।
মহারাজ যেন দেখছি বড় চিন্তিত। হয়েছে কি কোনো কারণে মস্তিষ্ক বিঘ্নিত? আসলে মন্ত্রীর শরীর নিয়ে বড়ই চিন্তার মধ্যে আছি। আজ এতগুলো দিন হয়ে গেল, কিছুতেই যেন সুস্থ হয়ে উঠছে না। পুরনো মন্ত্রীকে নিয়ে মহারাজের আধিক্যতা দেখলে গা জ্বলে যায়। রকম সকম থেকে মনে হচ্ছে পুরনো মন্ত্রী সুস্থ হয়ে উঠলেই আমাকে দরজা দেখিয়ে দেবে। তাই যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। হ্যাঁ, এত চিন্তা করছেন কেন? আমাদের রাজবৈদ্য অতি উচ্চমানের চিকিৎসক, দেখবেন ঠিক সুস্থ করে তুলবে। সুস্থ হলি বাঁচি। আজ তো রাজবৈদ্যকে পাঠিয়েছি, দেখি ও এসে কি খবর দেয়। প্রণাম মহারাজ। তুমি কি মন্ত্রীর বাড়ি গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো ওইখান থেকেই আসছি। তা কেমন দেখলে মন্ত্রীকে? আসলে অনেক দিন ধরে পেটের রোগে ভুগে বেশ কাহিল হয়ে পড়েছেন। তার উপর আবার ওই সর্দি, জ্বর আর কাশিটাও হয়েছে। তবে আরো বেশ কিছুদিন ভোগাবে। আচ্ছা রাজজ্যোতিষী, তুমি কি মন্ত্রীর ভাগ্য গণনা করে দেখেছো? দেখেছি মহারাজ। আগামী কিছুদিন আমাদের পুরনো মন্ত্রী মশাইয়ের সময় খুব একটা ভালো যাবে না। তবে তার সাথে কি? আগে গণনা করে এটাও দেখেছি যে আগামী বেশ কিছুদিন আমাদের এই কৃষ্ণনগরের পক্ষেও খুব অশুভ সময় আসতে চলেছে। সে কি অশুভ সময় মানে? আগে বলতে আমি শিহরিত হচ্ছি মহারাজ। শনি আর কেতু যেভাবে কৃষ্ণনগরের ওপর বক্রী দৃষ্টি দিয়েছে, তাতে এ রাজ্যে ভয়ঙ্কর একটা মড়ক হলেও হতে পারে। সর্বনাশ! মড়ক? হ্যাঁ মহারাজ, শ্লেষাপিত্তজনিত কোনো মড়ক। তাহলে তো আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সকলকেই খুব সাবধানে থাকতে হবে। কারণ আমি যা বুঝলাম তাতে মন্ত্রী মশাইয়ের সর্দি জ্বরটা কিন্তু কোনো সাধারণ সর্দি জ্বর নয়। মনে হচ্ছে কোনো জীবাণু সংক্রমণ ঘটেছে ওই মন্ত্রী মশাইয়ের ফুসফুসে। তাহলে তো খুবই চিন্তার কথা। তবে মহারাজ, সময় থাকতে থাকতে আমরা যদি সাবধান হতে পারি, তাহলে মনে হয় এই জীবাণু সংক্রমণের হাত থেকে আমরা এই কৃষ্ণনগরকে বাঁচাতে পারব। কি গো বিজ্ঞানী, তুমি কি বলো? আমি আজ থেকেই এই জীবাণু নিয়ে পরীক্ষা শুরু করে দিচ্ছি। এমন ভাবে কথা বলছে যেন একটা সবজান্তা ভরদ্বাজ। আচ্ছা বিজ্ঞানী, আপনি যে জীবাণু নিয়ে পরীক্ষা শুরু করবেন বললেন, তাই জীবাণুটা পাবেন কি করে? আজ আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে ওর মুখে লালারস নিয়ে আসবো। তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেই বোঝা যাবে ওই লালারসে কোনো জীবাণু আছে কিনা, আর থাকলেও সেই জীবাণু কতটা মারাত্মক। ও, তাহলে বিজ্ঞানী, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। আর দরকার হলে রাজবৈদ্যকেও তোমার সঙ্গে নিয়ে নাও। মনে একটা যখন সংশয় দেখা দিয়েছে, তখন প্রথম থেকেই যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলা করতে হবে। এই যে গোপাল দাদু, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। কেন রে, আমার বাড়িতে আবার কি দরকার পড়লো? দেখো না, আজ সকাল থেকে পুটির খুব জ্বর, সেই সাথে সর্দি আর কাশি। তাই নাকি? চল তো দেখি। কি হয়েছে পুটির? দেখো না গোপাল দাদা, ভোর রাত থেকে মেয়েটার ধুম জ্বর, সেই সঙ্গে খুব কাশি। কাশতে কাশতে মেয়েটা একেবারে কাহিল হয়ে পড়েছে। দেখি। এ বাবা, এ তো জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে আনছি।
এই যে রাজবৈদ্য, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন? দেখো না, পুটির খুব জ্বর, সেই সাথে কাশি। তোমরা কোথা থেকে আসছো? আমরা গিয়েছিলাম মন্ত্রীমশাইয়ের বাড়ি লালারস সংগ্রহ করতে। রাজবৈদ্য, আপনি কি একবার পুটির বাড়ি যাবেন? যাবো তো নিশ্চয়ই। আমিও যাবো। পুটির লালারসও নিতে হবে আমায়। দুটো লালারস পরীক্ষা করে দেখতে হবে ওদের গতি প্রকৃতি এক কিনা। চলো তাহলে। মহারাজ, আমার 4 জন সৈন্যের কাল থেকে সর্দি, কাশি আর জ্বর শুরু হয়েছে মহারাজ। সে কি? এ নিয়ে একদিনের মধ্যে 6 জনের ওই সর্দি, কাশি আর জ্বর হলো। মহারাজ, এটা একেবারেই ভালো লক্ষণ নয়। আমার গণনা মিলে যাচ্ছে দেখছি। তাহলে কি করা যাবে রাজবৈদ্য? আমি এক্ষুনি ওই সেনাদের বাড়ি যাব। প্রত্যেককে ওষুধ দিতে হবে। বিজ্ঞানী লালা রসে কিছু পেলে? যা পেয়েছি তা খুবই চিন্তার। এই কথা কেন বলছো বিজ্ঞানী? মহারাজ, লালারস পরীক্ষা করে দেখেছি যে মন্ত্রীমশাই আর পুটির শরীরে একই জীবাণু সংক্রমণ ঘটেছে। হ্যাঁ, জীবাণু সংক্রমণ? হ্যাঁ মহারাজ, প্রথমে ভেবেছিলাম হয়তো জল থেকে জীবাণু সংক্রমণ হয়েছে, কিন্তু কৃষ্ণনগরের পানীয় জল পরীক্ষা করে কোনো জীবাণুর হদিশ পাইনি। তাহলে এই জীবাণু সংক্রমণটা হলো কি করে? আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা অজানা জীবাণু, আর এটা এসেছে মানুষ থেকে মানুষের শরীরে। মানুষ থেকে মানুষের শরীরে? হ্যাঁ মহারাজ, ধরুন ক নামের একজন সংক্রমিত হলো, খ এলো কয়ের সংস্পর্শে, ক থেকে ক্ষয়ে জীবাণু ছড়িয়ে পড়লো। এইভাবে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচুর। ওফ, এ তো খুবই বিপদের কথা শোনালে। হে, তা এর প্রতিকার কি? সাধারণ সর্দি জ্বরের ওষুধ ছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই। হ্যাঁ, তেমন কোনো ওষুধ নেই বলছো? আবার মানুষ থেকে মানুষে যদি এই রোগ ছড়িয়ে পড়তে থাকে, তাহলে তো কদিনের মধ্যেই মহামারী শুরু হয়ে যাবে। দেখুন মহারাজ, এই রোগকে ছড়িয়ে পড়া থেকে আটকানোর একটা উপায়ের কথা আমি ভেবেছি। কি ভেবেছো? আজ থেকে মানুষে মানুষে মেলামেশা একবারে বন্ধ করে দিতে হবে। মানুষে মানুষে মেলামেশা বন্ধ করে দিতে হবে? এই কথাটার মানেটা ঠিক বুঝলাম না। বিজ্ঞানী বলতে চাইছে মনের দূরত্ব না হলেও মানুষে মানুষে সামাজিক দূরত্ব, মানে ওই মেলামেশা একেবারে বন্ধ। কিন্তু আমরা বললেই কি আর সকলে মেলামেশা বন্ধ করে দেবে? হয়তো বন্ধ করতে চাইবে না, তাই আইন করে কাল থেকেই কৃষ্ণনগরের সকলকে ঘর বন্দি করে ফেলতে হবে। এতে তো প্রজা অসন্তোষ হতে পারি। সকলকে ভালো করে বোঝাতে পারলে আমার মনে হয় এসব কিচ্ছু হবে না। রোগের ভয়াবহতা বুঝতে পারলে মানুষই আর ঘর থেকে বেরোতে চাইবে না। কটা দিন এই নিয়ম চালু করতে পারলেই দেখবেন ঠিক সুফল পাওয়া যাবে। একেবারে ঠিক কথা, এতে রোগ আর ছড়িয়ে পড়তে পারবে না। আর ওই অজানা জীবাণু ঠিক জব্দ হয়ে পালিয়ে যাবে। তাহলে আজই ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দাও যে কাল থেকেই এ রাজ্যে সকলে যেন ঘরের মধ্যে থাকে, আর সেই সঙ্গে সকলে যেন মুখে কাপড় কিংবা গামছা জড়িয়ে রাখে। একেবারে ঠিক, এই কারণ এই রোগ নিঃশ্বাস আর থুতু দিয়েও ছড়ায়, আর নিঃশ্বাসের সঙ্গে অন্যের দেহে প্রবেশ করে। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরে এক অজানা রোগের আগমন ঘটেছে। তাই মহারাজের নির্দেশ মতো এই রোগের হাত থেকে বাঁচতে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না।
আর সকলে নাক মুখ কাপড় কিংবা গামছা দিয়ে ঢেকে রাখবে। বিনা প্রয়োজনে কাউকে ঘরের বাইরে বের হতে দেখলে তাকে শাস্তি দেওয়া হবে। শোনো শোনো শোনো। ও বাবা, কাল থেকে তাহলে ঘর বন্দি হয়ে থাকতে হবে? দরকার হলে থাকতে হবে। অজানা রোগের হাতে মরার থেকে কয়েকটা দিন ঘরবন্দি হয়ে থাকা অনেক ভালো। কই গো গিন্নি, কোথায় গেলে? বলি কোথায় আর যাবো, মহারাজের আদেশে তো ঘর থেকে বেরোনো বারণ। তা তুমি কি পুঁটির বাড়ি গিয়েছিলে? আরে ওখান থেকেই তো আসছি। কেমন আছে পুঁটি? আজ অনেকটা ভালো বুঝলে, তবে আমাদের আরো কয়েকজন সৈন্য আজ জ্বরে পড়েছে। সে কি গো? হ্যাঁ গো, আসলে খোঁজ নিয়ে জেনেছি ওরা নিজেদের মধ্যে মেলামেশা এখনো বন্ধ করেনি। তাহলে কি হবে? কি আবার হবে, নিয়ম না মানলে জোর করে নিয়ম মানাতে হবে। মহারাজের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থাটাই করে এলাম বুঝলে। তুমি যদি সব করবে, তা আমাদের নতুন মন্ত্রী মশাই আছেন কি করতে? দুধ তো আর বলো না, সে বেটা তো নিজেই ঘর বন্ধ করে বসে আছে। যাকে যাক কিছু খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। শোন, যার জন্য তোদের ডেকেছি, এই রাতের বেলা কেউ বেরোচ্ছে না তো? আগে না, রাতের বেলায় সারা কৃষ্ণনগর একেবারে শুনশান। বাহ বাহ, ও ভালো কথা। এবার শোন, কি করতে হবে তোদের সেটা শোন। এ কি, আমার গরুগুলো কোথায় গেল? কে নিল? হায় 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 রে, আমার গরু কি তাহলে ওই চুরি হয়ে গেল? একই মহারাজের আদেশ অমান্য করে তুমি কোথায় যাচ্ছ? আর আদেশ? আমার গোয়ালের সব গরু চুরি হয়ে গেছে, আর ইনি এসেছেন আমায় আদেশের কথা শোনাতে। শোনো, আমি এখন ওই গরু খুঁজতে চলেছি, বুঝেছো? একে ওই ঘরবন্দির জ্বালায় দোকানদারি লাটে উঠেছে, এরপর গরু চলে গেলে আমি যে একবারে পথে বসবো। কি হে ভোলা, মুখে কাপড় না বেঁধে রাস্তার মাঝে দাঁড়িয়ে চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছে কি আর সাধে? সাধে? এই ঘর বন্দির মধ্যেও কেউ বা কারা এসে আমার ওই গোয়ালের সব গরু চুরি করে নিয়ে চলে গেছে। সে কি? এখন আমি কি করি বলো তো? শোনো, একবার মহারাজের কাছে যাও, তবে মুখে কাপড় কিংবা গামছা বেঁধে। ঠিক আছে ঠিক আছে, তাই যাব। মহারাজ, কাল রাতে আমার গোয়াল থেকে গরু চুরি গেছে। আমার গোয়াল থেকেও গরু গেছে। সে কি, একই চারিদিকে অজানা জ্বরের প্রকোপ, এর মধ্যে আবার গরু চুরি? মহারাজ মহারাজ, আমার ওই গোয়ালের সব গরু কাল রাতে চুরি হয়ে গেছে। সব গরু চুরি হয়ে গেছে? হ্যাঁ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি কি করে এই গরু চুরির কিনারা করা যায়। এ তো গোদের উপর বিষ ফোড়া হয়ে গেছে গোপাল। কাল রাতে ভোলা ময়রা আর অনেকের গোয়াল থেকে গরু চুরি হয়ে গেছে। হ্যাঁ, ভোলার মুখ থেকে আমি শুনেছি। বলো তো, কি দুশ্চিন্তার কথা। আমার দুশ্চিন্তাও কিন্তু কিছু কম নয় মহারাজ। এই কদিনে রোগের প্রকোপ আরো বেড়ে গেছে। সে কি, সারা রাজ্যকে ঘরবন্দি করেও তাহলে কোনো ফল পাওয়া যাচ্ছে না? কি করে ফল পাওয়া যাবে মহারাজ?
আপনার আদেশ না মেনে কিছু লোক তো অনাবশ্যক বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। তার উপরে এই গরু চুরির হাঙ্গামা। রাজসভায় আসার সময় আমি তো বহু লোককে পথে দাঁড়িয়ে গরু চুরির ব্যাপারে আলোচনা করতে দেখে এলাম। কি করা যায় বলো তো গোপাল? আমাদের সামনে এখন দুটো কাজ মহারাজ। এক, যেমন করেই হোক লোকজনকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, আর দুই, গরু চোরকে খুঁজে বের করা। আমার মনে হয় অন্য রাজ্য থেকে কেউ বা কারা এসে গরু চুরি করে সারা রাজ্যের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চাইছে। কথাটা খুব একটা খারাপ বলনি নতুন মন্ত্রী। আপনি গোদের উপর বিষ পড়ার কথা বলছিলেন মহারাজ। আমার মনে হচ্ছে এখন আমরা পাহাড়ের মাথায় আগ্নেয়গিরির ওপর বসে আছি। ওরা ফেটে যেমন গলগল করে রক্ত বেরিয়ে আসে, তেমনি যে কোনো মুহূর্তে প্রজা অসন্তোষে আগ্নেয়গিরি থেকে গলগল করে গরম লাভা বেরিয়ে আসবে। হ্যাঁ, একেবারে ঠিক কথা। গোপাল গোপাল, সেনাপতিকে নিয়ে পরে আমার কাছে এসো তো, কিছু কথা আছে। আমি যাব না? না না না, এই মুহূর্তে শুধু গোপাল আর সেনাপতি হলেই চলবে। তেমন প্রয়োজন হলে তোমায় না হয় পরে ডেকে নেব। বুঝলি, তোদের কাজে আমি খুব খুশি। তাহলে আমাদেরও খুশি করে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই নে তোদের পারিশ্রমিক। কিরে, খুশি তো? খুব খুশি। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বলো বলো সেনাপতি, কি বলতে চাইছিলে তুমি? মহারাজ, এখানে আসার সময় আমি শুনে এলাম যে আজ রাতে সমস্ত রাজ্যবাসী ঘর বন্দির আদেশ উপেক্ষা করে রাস্তায় এসে দাঁড়াবে। কেন কেন কেন? তারা দলবদ্ধভাবে গরু চুরি আটকাবার চেষ্টা করবে মহারাজ। এ তো ভীষণ সমস্যা হলো। সকলে যদি জোটবদ্ধ হয় তাহলে তো সংক্রমণ বাড়বে বই কমবে না। ও গোপাল, কিছু একটা ভাবো। আমার মনে হয় আজ রাতে আপনাকে আর আমাকে রাস্তায় বেরোতে হবে, আর সঙ্গে নিতে হবে আপনার পোষা বাঘকে। বাঘ? হ্যাঁ মহারাজ, আমরা থাকবো হাতির পিঠে আর বাঘ আমাদের সাথে সাথে যাবে। এদিকে ছাড়া বাঘ দেখে মানুষজন আর ঘর থেকে বেরোতে সাহস পাবে না, আর ওদিকে গরু চোর যদিও বা রাতের অন্ধকারে গরু চুরি করতে আসে, তাহলে বাঘ আর হাতির পিঠে আপনাকে দেখে পালাবার পথ পাবে না। খুব ভালো, খুব ভালো বুদ্ধি বের করেছো গোপাল। সেনাপতি, তুমিও যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ, সকলকে একজোট হয়ে আজ রাতে পাহারা দিতে হবে। যেমন করেই হোক গরু চুরি আটকাতেই হবে। একে তো ওই ঘরবন্দির ধাক্কায় ঘরে অনটন, তারপর ওই গরু চুরি গেলে আমাদের ওই বাচ্চা কাচ্চাগুলো কি খাবে বলুন তো? ঘরবন্দি অবস্থা উঠে গেলে আমি বা ওই দোকান চালাবো কি করে? হ্যাঁ, বাঘ ডাকলো না? হ্যাঁ হ্যাঁ, বাঘই তো ডাকছে। সর্বনাশ, এ তো মহারাজের পোষা বাঘ। পালাও পালাও। আরে, অনেকগুলো গরু একসাথে ডেকে উঠলো না? তাই তো। আর গরুর হাম্বা ডাক তো আমাদের নতুন মন্ত্রী মশাইয়ের বাড়ির থেকে আসছে। ঠিক বলেছ, চল তো দেখি। কি, এখানে এতগুলো গরু কেন? মনে হয় সবকটাই চোরাই গরু। আর জায়গাটা হচ্ছে আমাদের নতুন মন্ত্রী মশাইয়ের বাড়ির দিক। ভগবান ভগবান, এ কি মহারাজ, আপনি এত রাতে? গরুগুলো কার? মহারাজ এখানে চলে এলো কি করে? তাই তো, কার গরু? তাহলে মনে হয় রাতের অন্ধকারে কেউ রেখে গেছে। হ্যাঁ, রেখে গেলে গরুগুলো তো খোলা মাঠের মধ্যেই থাকতো, কিন্তু এদের মাথায় তো রীতিমতো হোগলার ছাউনি দেওয়া, মানে পুরোপুরি গোয়াল। তা এত বড় গোয়ালটা কে বানালো নতুন মন্ত্রী মশাই?
সে আমি কি করে বলবো? একেবারে মিথ্যে কথা বলবে না। বলছি মহারাজ, বলছি আসলে আমার খুব দুধ খাওয়ার শখ, তাই বটা ঘটাকে দিয়ে গরুচোর, জানো জানো এই অপকর্মের শাস্তি কি? এনাকে একটা নতুন শাস্তি দেওয়া হোক। জ্যান্ত বাঘের মুখে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও মহারাজ, আপনি আমাকে মারুন ধরুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে এটা করবেন না, তাহলে যে আমি মরে যাবো। যাও, সকলে ঘরের ভেতরে চলে যাও। কটা দিন ঘরে থাকতে পারলি অজানা জ্বর আমাদের আর আক্রমণ করতে পারবে না। আর গরু চোর তো ধরা পড়েই গেছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.